কম্পাস মরেনি, ড্রাইভার তারকনাথই কম্পাস। জানতে পেরেই কম্পাসকে জড়িয়ে ধরলো বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস নিজেকে ড্রাইভারের সমস্ত পরিচয় দিয়ে দিলে তখন কম্পাসে থাকার ব্যবস্থা করে চৌধুরী বাড়িতে। এরপরে কম্পাস নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে কি করে মুক্তির সমস্ত পর্দা ফাঁস করবে। মুক্তির ঘরে ক্যামেরা লাগানো দরকার, এটা বলতে থাকে কম্পাস। এরপরে দেখা যায় একটি হিডেন ক্যামেরা বের করে কম্পাস আর বলতে থাকে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমোবে তখনই আমাকে এই সুযোগে কাজটা করে নিতে হবে। এই সুযোগে ক্যামেরাটা মুক্তি মাসের ঘরে লাগিয়ে দিতে হবে। এরপরে দেখা যায় কম্পাস চেঞ্জ করে নিজের নিজের নতুন করে আবার মুখোশ টুখোশ লাগিয়ে দাড়ি মুছ লাগিয়ে আবার ড্রাইভারের সাজ গ্রহণ করে। এরপরে বলতে থাকে আমাকে খুব সাবধানে থাকতে হবে। এখানে এখানে হুটহাট করে এমনি একটা কাজ করলে হবে না। যদি আমি কোনোভাবে ভুল করে ফেলি, ব্লেন্ডার করে ফেলি, তবে তো সবাই বুঝে যাবে কম্পাস ভৌমিক বেঁচে আছে। আমি চাই না যে আমার বাড়ির লোকজন এতটা কষ্ট পাক। সবাই অনেক কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমার করার কিছুই নেই। আমি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে নিজেদের নিজেদের কাছে নিয়ে আসবো। নিজের কাছে নিয়ে আসবো সবাইকে। আমি বলবো যে আমি মরিনি, আমাকে আমাকে ষড়যন্ত্র করে মারা হয়েছিল, মারতে চেয়েছিল, কিন্তু কিন্তু কম্পাস ভৌমিককে মারা এতটাও সহজ নয়, তাই কম্পাস ভৌমিককে মারতে পারিনি। এরপরে দেখা যায় রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে। তখন কম্পাস ক্যামেরাটা নিয়ে বেরিয়ে আসে আর বলতে থাকে সবাই হয়তো বা এখন ঘুমিয়ে পড়েছে, এখন আমাকে মুক্তি মাসের ঘরে যেতে হবে। আর যদি মুক্তি মাসে ঘুমিয়ে পড়ে তবে তবে ওর ঘরে সুযোগ বুঝে এই ক্যামেরাটা লাগিয়ে দিতে হবে। এই ক্যামেরাটাতে কথা এবং দেখা সবটাই সুন্দরভাবে বোঝা যাবে। এরপরে দেখা যায় কম্পাস যখনই সিঁড়িতে নামবে ঠিক তখনই বিহানের সঙ্গে ধাক্কা খায়। আর তখন বিহান বলতে থাকে তোমাকে আমি কি বলে ডাকবো, দাদা না দিদি? আমি তো বুঝতে পারছি না তুমি কে, এ বাড়িতে কেন এসেছো? তখন কম্পাস বলতে থাকে আমি তো এবারের নতুন ড্রাইভার, আপনি কি ভুলে গেলেন? ওই তো যখন আপনারা কৃষক করছিলেন তখনই তো এলাম। তখন এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, তুমি তো মুক্তি ম্যাডামের ড্রাইভার তাই না? তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ তাই। তখন বিহান বলতে থাকে তবে কি এখানে শুধু ড্রাইভারি করতে এসেছো নাকি সিকিউরিটি গার্ডের পার্টটাও তুমি নিয়েছো, তার কারণে এত রাতে এভাবে ঘুরে বেড়াচ্ছ? তখন কম্পাস বলতে থাকে না না, আমি একটু সমস্যা ছিল তো তাই বেরিয়েছি। আসলে বাথরুমটা কোথায় খুঁজে পাচ্ছি না, একটু একটু বাথরুমে যেতাম। তখন বিহান বলতে থাকে সোজা চলে যাও, ওই সোজা গিয়ে দেখবে ওখানেই একটা বাথরুম আছে, ওখানেই তুমি ঢুকে যেও। তখন কম্পাস মনে মনে বলতে থাকে আমি জানি, কিন্তু কিন্তু তোমাকে এভাবে এভাবে একা ছেড়ে তো আমি সোজা চলে যেতে পারবো না। তখন দেখা যায় বিহান বলতে থাকে কি হলো, তুমি তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন দেখা যায় কম্পাসের চোখের দিকে তাকিয়ে বিহান বুঝে যায় যে ওটা কম্পাস। এরপরে বিহান কম্পাসকে চেপে ধরে আর বলতে থাকে সত্যি করে বলো তো তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি আমার অনেক কাছের, অনেক অনেক কাছের, তুমি আমার অনেক আপন। এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে কি বলছেন এসব? আমি তো ওই গ্রাম থেকে এসেছি, আমি তো একজন সামান্য ড্রাইভার, আমি আপনার কাছে কি করে হই? তখন বিহান বলতে থাকে সত্যি করে বলো তো তোমার এই দাড়ি মুছগুলো আসল নাকি নকল? এই বলেই কম্পাসের দাড়িগুলো টানতে থাকে। তখন কম্পাস ভয় পেয়ে যায় আর ছিটকে সরে যায় আর বলতে থাকে এসব কি করছেন আপনি? এভাবে এভাবে আমার দাড়িগুলো টানছেন কেন? ঠিক তখনই বিহান কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে সত্যি করে বলো না তুমি কম্পাস? তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ বিহান স্যার, আমি আপনার কম্পাস, কিন্তু কিন্তু কাউকে বুঝতে দিলে হবে না। অনেক বড় ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের জালটা তো ছিঁড়তে হবে। সেই জালটা ছিঁড়তে আপনি আমাকে সাহায্য করবেন তো? তখন বিহান বলতে থাকে হ্যাঁ আমি আমি তোমাকে সাহায্য করব, আমি জানতাম তোমার কিচ্ছু হতে পারে না। তখন কম্পাস বলতে থাকে তবে তবে আপনি কেন ড্রিঙ্কস করেছেন? আপনাকে আমি বারবার বারণ করেছি না আপনি আর ড্রিঙ্কস করবেন না? তখন দেখা যায় বিহান বলতে থাকে বিশ্বাস করো কম্পাস, আমি তোমাকে কিছুতেই ভুলে থাকতে পারছিলাম না, তার কারণেই আমি তোমাকে ভুলতে এই ড্রিঙ্কসটা করেছি, যাতে আমার তোমার কথা মনে না পড়ে। তখন কম্পাস বলতে থাকে এত সহজে মন থেকে মুছে দিতে চাইছিলেন আমাকে, আমাকে নিজের মন থেকে বের করে দিতে চাইছিলেন তাই না? এই ভালোবাসা আপনার? তখন বিহান বলতে থাকে তুমি বুঝতে পারছো না কম্পাস, আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম তোমাকে তোমাকে ভেবে। আমি আমি দুনিয়ার সবকিছু ভুলে যাচ্ছিলাম, এমনকি আমার মাকেও ভুলে গিয়েছিলাম। আমি মার এই অবস্থা, তারপরেও আমি মার পাশে দাঁড়াতে পারিনি, শুধু শুধু তোমার কারণে। তখন কম্পাস বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে জানেন বিহান স্যার আমার প্রতি কত বড় ষড়যন্ত্র হয়েছিল? সেই ষড়যন্ত্রটা কে করেছে শুনবেন? শুনলে আপনার
মাথার উপর আকাশ ভেঙে পড়বে। কথা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, কি বলতে চাইছো তুমি? কে করেছে বলো? তখন তখন দেখা যায় তখনই দেখা যায় কম্পাস বলে ওঠে, আমি যদি বলি মোনালিসা মুক্তিমাসিয়ার সেনাপতি, তবে কি তুমি বিশ্বাস করবে? তখন তখন বিহান বলতে থাকে, আমি অবশ্যই বিশ্বাস করব, কারণ কারণ মোনালিসার উপর থেকে আমার পুরোপুরি ভরসা উঠে যাচ্ছে। আর মুক্তি মাসির কথা তো নাই বললাম। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, তোমাকে আমি ঘরে রেখে আসছি, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তখন তখন বিহান বলতে থাকে, কম্পাস তুমি আমার কাছে আসবে না, তুমি আমার ঘরে আসবে না। তখন কম্পাস বলতে থাকে, এখন যদি আমি তোমার ঘরে যাই তবে সবাই বুঝে যাবে, তাই আমি তোমার ঘরে যেতে পারবো না। সময় হোক, 2-4 দিন আমাকে সময় দাও, আমি সবার মুখোশ খুলে দিই, আমি সবটা প্রমাণ করে দিই, তোমার ঘরে তোমার কাছে থাকবো, সারা জীবন তোমার বুকেই থাকবো। তখন তখন বিহান বলে ওঠে, আমি আমি মোনালিসাকে আর কখনো নিজের জীবনে চাই না কম্পাস, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি জানি তো, আমি জানি যে আমার বিহান স্যার আমাকে কতটা ভালোবাসে। তখন তখন দেখা যায় বিহান কম্পাসকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়তে পারছি না কম্পাস, আমি জানতাম যে আমার কম্পাস এভাবে আমাকে ফেলে চলে যেতে পারে না, আমি জানতাম যে আমার কম্পাস আমার মাকে এভাবে একা করে দিয়ে চলে যেতে পারে না। তখন তখন কম্পাস বলতে থাকে, কম্পাসকে মারবে এমন কেউ এখনো জন্মায়নি, দিকের মতো মানুষ আমার সঙ্গে পারেনি। আর মোনালিসা মুক্তিমাসি কোথাকার কোন ছাই, কিন্তু আমাকে জানতে হবে যে এসবের পেছনে দিকে আছে কিনা, এসবের পেছনে যারা কাজ করছে তারা তারা কম্পাস ভৌমিকের শত্রু নাকি চৌধুরী পরিবারের শত্রু, সেটাও আমাকে জানতে হবে। আমি আমি 100% শিওর যে এখানে কম্পাস ভৌমিক ও চৌধুরী পরিবার দুজনের শত্রু মিলেই কাজ করেছে এই কাজটা। তখন তখন বিহান বলতে থাকে, কিন্তু কিন্তু মুক্তিমাসি যে কাজগুলো করছে সেগুলো কি করে আটকাবে কম্পাস? তখন কম্পাস বলতে থাকে, আপনার শরীরটা এখন ভালো নয়, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আমি সময় বুঝে কালকে রাতে আপনার সঙ্গে আবার দেখা করে আপনাকে সবটা বুঝিয়ে দেব। এর মধ্যে প্লিজ আপনি কাউকে বুঝতে দেবেন না যে আপনি আপনি জেনে গেছেন যে কম্পাস বেঁচে আছে। আপনি সবাইকে এমন ভাবে বোঝাবেন যে কম্পাস নেই, কম্পাসের শোকে আপনি পাগল হয়ে যাচ্ছেন, ঠিক যেমন এ কদিন ছিলেন ঠিক সেরকমই থাকবেন। কিছুতেই কিছুতেই কাউকে বুঝতে দেবেন না যে আপনি বুঝতে পেরেছেন যে আপনার কম্পাস আপনার কাছেই আছে, আপনার কম্পাস আপনার থেকে কোথাও যায়নি। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, ঠিক আছে কম্পাস, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করবে না, আমি আমি তো কাউকে কাউকে বুঝতে দেবো না যে তুমি তুমি আমার জীবনে ফিরে এসেছো, তুমি বেঁচে আছো, তোমার তোমার কেউ কোনো ক্ষতি করতে পারেনি। এদিকে দেখা যায় ঋতুজা ঘুমায়নি, ঋতুজা ঘরে বসে বসে কান্না করছে আর বলছে, আমার মেয়েটা এভাবে আমাকে ফেলে কি করে চলে গেল। তখন রশ্মিতা বলতে থাকে, জেম্মা তুমি এভাবে কাঁদলে তোমার শরীরটা তো আবার খারাপ করবে, কদিন আগেই তো তোমার শরীরটা ভালো হলো, প্লিজ জেম্মা ঘুমিয়ে যাও। ছোট বৌদি নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, আর যদি সত্যি ছোট বৌদির কিছু হয়ে থাকে, ছোট বৌদি তো দেখছে তাই না, ছোট বৌদি অনেক কষ্ট পাবে, ছোট বৌদি বলবে যে আমি নাই বলে আমার মার এই অবস্থা, আমার মাকে কেউ সামলায়নি, আমাদের আমাদের অনেক বকুনি দেবে। তাই জেম্মা প্লিজ তুমি ঘুমিয়ে যাও, তোমার শরীরটা খারাপ করো না। আর যদি ছোট বৌদি ফিরে আসে, তখন যদি এসে তোমার এই অবস্থা দেখে না, তোমাকে তোমাকে দেখিয়ে নেবে। তখন তখন দেখা যায় ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, এসব কি বলছিস পাগলের মতো? কম্পাস কোথা থেকে আসবে? কম্পাস তো আর আমাদের মাঝে নেই, কম্পাসকে তো কে বা কারা শয়তানি করে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু কিন্তু আমার মেয়েটাকে আমি ন্যায় পাইয়ে দেব, আমি আমি তোকে কথা দিচ্ছি, আমার মেয়েটাকে আমি অবশ্যই ন্যায় পাইয়ে দেব। আমার মেয়েটার মেয়েটার এভাবে অপঘাতের মৃত্যু আমি কিছুতেই মেনে নেব না। এভাবে কি ভেবেছে আমার মেয়েটাকে শেষ করে দেবে, শেষ করে দিয়ে আবার আবার আমাকে সান্ত্বনা দেবে? আমি জানি এসবের পেছনে মুক্তি ও মোনালিসার হাত আছে, এসবের পেছনে পুরোপুরি ভাবে ওদের ওদের কোনো না কোনো ভাবে সূত্র আছে। তখন তখন দেখা যায় রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ জেম্মা তুমি একদম ঠিক বলছো, এসবের পিছনে ওরা ওরা কোনো না কোনো ভাবে জড়িত। তখন এই কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা, একদম ঠিক বলেছিস, এসবের পিছনে ওরা ওরা 100% জড়িত আছে, কিন্তু কিন্তু ওদেরকে আমি শাস্তি দেব, অনেক অনেক সহ্য করেছি, আর নয়, মুক্তিকে আমি এবার আর ক্ষমা করব না। ও যাই যাই নাটক করুক না কেন, ইমোশনাল ড্রামা ও যতই করুক, তারপরেও ওকে আমি ছাড়বো না, এবার ওকে শাস্তি অবশ্যই পেতে হবে, কিছুতেই ওকে আমি ছেড়ে কথা বলবো না। ও অনেক অনেক কিছু করেছে, অনেক অনেক দূর এগিয়ে গেছে, এবার এবার ওকে শাস্তি না দিলে ও আরো আরো বার বেড়ে যাবে। এরকম করে যদি বাড়তে থাকে তবে তো আমরা মুশকিলে পড়ে যাব, তাই না? এরপরে দেখা যায়
এদিকে বিহান কম্পাসকে বলছে, কম্পাস, মায়ের অবস্থা ভালো নয়, তুমি প্লিজ মায়ের সঙ্গে একবার একবার দেখা করো, মাকে সবটা বুঝিয়ে বলো। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বিহান, আমি সবটা মাকে বলবো। মায়ের শরীরটা বেশ ভালো যাচ্ছে না, আমি বুঝতে পারছি মাকে যদি আমি সবটা না জানাই মা অসুস্থ হয়ে পড়বে, নিজের খাবার অনিয়ম করবে, সবকিছু অনিয়ম করবে, করে অসুস্থ হয়ে পড়বে, আর আমি সেটা চাই না। আমি আমি তোমার সঙ্গে এখন দেখা করলাম, মায়ের সঙ্গেও করব, আমার কাজটা আগে সেরে আসি, তারপরেও মায়ের সঙ্গে দেখা করব। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমাকে মুক্তি মাসির ঘরে যেতে হবে, সেখানে সেখানে ছোট্ট একটি ক্যামেরা লাগাতে হবে, কারণ কারণ আমি জানি মুক্তি মাসি ঘরে বসে কারো না কারোর সঙ্গে কথা বলবেই, কারো না কারোর সঙ্গে এ বিষয়ে কথা বলবেই, তাই তাই আমাকে মুক্তি মাসির ঘরে একটি ছোট্ট হিডেন ক্যামেরা লাগিয়ে দেওয়াটা দরকার। এই বলেই কম্পাস সেখান থেকে চলে যায়। এদিকে বিহানও নিজের ঘরে চলে আসে আর ঘরে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমি আমি জানতাম কম্পাস, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। এদিকে এদিকে দেখা যায় কম্পাস মুক্তির ঘরের সামনে এসে দেখতে থাকে যে মুক্তি ঘুমিয়েছে কিনা। এরপরে যখনই উকি দেয় তখনই দেখা যায় মুক্তি ঘুমিয়ে গেছে। এটা দেখে খুশি হয়ে যায় কম্পাস। এরপরে কম্পাস হিডেন ক্যামেরাটা নিয়ে ভেতরে ঢুকে যায় আর সেখানে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে ক্যামেরাটা লাগিয়ে দেয়। এরপরে সেখান থেকে বেরিয়ে আসে কম্পাস। এরপরে দেখা যায় ঋতুজার ঘরে গিয়ে জানালা বেয়ে উঠতে থাকে। তখন তখন দেখা যায় রশ্মিকা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, জেম্মা, ওই দেখো কে যেন জানালা বেয়ে উঠছে। তখন যখনই যখনই ঋতুজা রশ্মিকা চিৎকার করে উঠবে, ঠিক তখনই কম্পাস ইশারা করে বলতে থাকে, প্লিজ চিৎকার করো না, আমি কম্পাস। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা দৌড়ে গিয়ে কম্পাসকে ঘরের ভেতরে নিয়ে আসে আর বলতে থাকে, কম্পাস, তুই তুই বেঁচে আছিস? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি বেঁচে আছি, আমি আমি বেঁচে আছি। আমাকে মারবে কার সাধ্যি? আমাকে আমাকে কেউ মারতে পারবে না, আমাকে মারার যে মারবে সে এখনো জন্মায়নি এই পৃথিবীতে। এ বলে হাসতে থাকে কম্পাস। তখন তখন দেখা যায় রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি, তুমি সত্যি বেঁচে আছো? জানো আমরা কতটা কতটা কষ্ট পেয়েছি, আমরা কতটা কতটা ভেঙে পড়েছিলাম, আমরা ভেবেছিলাম সত্যি তুমি হয়তো বা আর নেই। তখন তখন দেখা যায় রশ্মিকা আরো বলতে থাকে, কিন্তু কিন্তু তুমি সবাইকে কেন বলছো না যে তুমি বেঁচে আছো? তখন কম্পাস বলতে থাকে, রশ্মিকা, সবটা সবটা সময় হলে অবশ্যই বলবো, এখন এখন বলা যাবে না, এখন বললে সবকিছু তো শেষ হয়ে যাবে। আমাদের আমাদের তো সবটা প্রমাণ করতে হবে, তাই না? আমাদের আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র কে করলো সে সবটা তো প্রমাণ করতে হবে, সবটা তো খতিয়ে দেখতে হবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, তোর কাকে সন্দেহ হয়? তোর কি কাউকে সন্দেহ হয় বল? তখন কম্পাস বলতে থাকে, সন্দেহ তালিকায় তো অনেকেই আছে মা, সন্দেহের তালিকায় তো আছে মুক্তি মাসি, সেনাপতি, তারপরে মোনালিসা, এর বাইরে যদি মাথার উপরে অন্য কেউ থেকে থাকে সেটাই তো খুঁজে বের করতে হবে, সেটা ধরতে হবে আর প্রমাণও করতে হবে যে মুক্তি মাসিরাই এ কাজটা করেছে। কারণ আই এম শিওর আমাকে আমাকে সেনাপতি ফোন করেছিল, সেনাপতি ফোন করে আমাকে বলেছিল কলেজের ল্যাবে আগুন লাগিয়ে দিয়েছে, যদি পারে কলেজটা বাঁচিয়ে নিতে। তাই আমি বিহান স্যারকে না জানিয়ে সেখান থেকে বেরিয়ে যাই। বিহান স্যারকে জানাতে যাবো, ঠিক তখনই শিবু কাকাকে দিয়ে আমাকে ফোন করায়। শিবু কাকা বলতে থাকে, কম্পাস মা, আমাকে মেরে ফেলবে, তাড়াতাড়ি চলে এসো। তখন আমি একজন লোকের জীবনের কথা ভেবে তখন কাউকে কিছু না বলে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। ঠিক তখনই ফোনটা ফোনটা কোথাও একটা পড়ে যায়। তখন তখন এর কথা শুনে ঋতুজা বলতে থাকে, ফোনটা কোথাও পড়েনি, ফোনটা বাড়িতেই আছে, ফোনটা ডাইনিং রুমে ফেলে গিয়েছিলি তুই। তখন তখন কম্পাস বলতে থাকে, মা, এখন এখন তুমি বুঝতে পারছো তো? তোমরা কিন্তু একদম কাউকে বুঝতে দেবে না যে কম্পাস ভৌমিক এখনো জীবিতই আছে। সবাই যেন জানে যে কম্পাস মৃত। তুমি তুমি কটা দিন একটু কষ্ট করো, তারপরে দেখবে কম্পাস অবশ্যই অবশ্যই সবার সামনে আসবে। কিন্তু কম্পাস তো তোমাদের সামনেই আছে, তাই না? তখন তখন এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, কিভাবে? তুই কিভাবে বলছিস তুই আমাদের সামনে আসিস? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ওই তো নতুন ড্রাইভার এলো না, ওটাই তো আমি ওদেরকে ফলো করার জন্য ড্রাইভার সেজে এসেছি। ওরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কার সঙ্গে কথা বলছে, সেগুলো জানার জন্যই আমাকে আমাকে মুক্তি মাসির ড্রাইভার হয়ে থাকতে হবে। তখন তখন এ কথা শুনে ঋতুজা রেগে যায়। ঋতুজা বলতে থাকে, তুই আমার বৌমা, তুই কেন ড্রাইভারি করবি? তখন তখন কম্পাস বলতে থাকে, মা, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? একটু যদি ওদেরকে ধরতে চাই তবে তো আমাকে একটু একটু সমস্যায় পড়তেই হবে, একটু নিজেকে ছোট করতেই হবে, তাই না? তখন তখন ঋতুজা বলতে থাকে, তোর যেমনটা ভালো হয়, কিন্তু কিন্তু তুই আমাকে কথা দে, আগামী 7 দিনের মধ্যে তুই সবটা প্রমাণ করে দিয়ে বাড়ি ফিরে আসবি। তোকে ছাড়া আমার মোটেও ভালো লাগে না।